যারা উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করেছে তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা ক্ষোভ প্রকাশ করতেছে নিরীহ মানুষ তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং হত্যার যে ধরনটা, যে তারা কাউকে আক্রমণ করে নাই, অনসাইডেড আক্রমণ করা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি মানবাধিকারের লঙ্ঘন। আমার ধারণা আমেরিকা যেমন শান্তিরক্ষা মিশনের ফান্ড থেকে ব্যাক করছে, অনেকেই কিন্তু এই ঘটনা দেখার পরে বাংলাদেশ সেনাবাহিনীর অতীতে যে ভাবমূর্তি ছিল সেই ভাবমূর্তিটা আমার ধারণা প্রচন্ড সংকটের ভিতরে পড়ার পরিস্থিতি হয়েছে। গোপালগঞ্জের মানুষ খালি হাতে যে প্রতিরোধ গড়ে তুলছে, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাইকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই স্পিরিটটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এইটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছে যে গোপালগঞ্জের মানুষ পারলে আমরা কেন পারবো না। আমি মনে করি গোপালগঞ্জে এত সরকারি ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেও ওরা পরাজিত হয়ে পালিয়ে ওই ইঁদুরের গর্তে ঢোকার মতো অবস্থা থেকে চলে গেছে। আমি বলবো গোপালগঞ্জের মানুষ বিজয় হয়েছে, স্পিরিট বিজয় হয়েছে। দেশের যারা মুক্তিকামী মানুষ, যারা নির্যাতনের শিকার, তাদের মনোবল বৃদ্ধি করে দিয়েছে এই ঘটনা। ডক্টর ইউনূস নিজে ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে নিজে প্রকাশ করেছেন যে এটা হঠাৎ করে কিছু না, আমি মেটিকুলাস ডিজাইন করে এগুলো করেছি, এবং তার যে পারিষদবর্গ তাদেরকেও তিনি ক্লিনটন ফাউন্ডেশনের অনুষ্ঠানে পরিচয় করিয়ে দিলেন। আবার তারা বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠানে বললেন যে আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা, 18 বছরের পরিকল্পনা, সেটা বাস্তবায়নের জন্য আমরাই পদ্মা সেতুতে আঘাত করেছি, মেট্রো রেলে আঘাত করেছি, পুলিশকে হত্যা করেছি। এবং এর সঙ্গে তারা গুরুত্বপূর্ণ তারা কথা বললেন যে আমরা যদি 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটাতে না পারতাম তাহলে আমরা অস্ত্র তুলে ধরতাম। আর তাদের পিছনে ছিল জামাত, তাদের পিছনে ছিল সাম্প্রদায়িক শক্তি। এই সব মিলে যারা সফল হয়েছেন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে সরাতে, সেই মানুষগুলোর টার্গেটটা কিন্তু শেখ মুজিব। তাদের টার্গেট হচ্ছে শেখ মুজিবের স্পিরিট, শেখ মুজিবের যে আইডিওলজি, সেই আইডিওলজি বাস্তবায়ন করে শেখ হাসিনার নেতৃত্বে। এবং বাঙালির তীর্থস্থান হচ্ছে টুঙ্গিপাড়া, 2টা জায়গা। একটা হচ্ছে ধানমন্ডির 32 নম্বর ভবন, যে ভবন থেকে বাঙালি জাতির সমস্ত আন্দোলন সংগ্রাম সৃষ্টি হয়েছে, সূতিকাগার। সেই ভবনটাকে ধ্বংস করে দিয়ে প্রথম প্রতিশোধ। দ্বিতীয় প্রতিশোধ বঙ্গবন্ধু যেখানে ঘুমিয়ে আছেন সেই জায়গায়। তো বঙ্গবন্ধু তো কোঠা বিরোধী আন্দোলনে কেউ ছিলেন না, কোঠার পক্ষেও ছিলেন না, তাহলে টুঙ্গিপাড়া কেন? যদি কোঠার আন্দোলনওয়ালারা এই ঘটনায় জড়িত হয়, তাদের টার্গেটটা হচ্ছে 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া, যাতে শেখ মুজিবের অস্তিত্ব না থাকে, মুক্তিযুদ্ধের চেতনার অস্তিত্ব না থাকে, শেখ মুজিবের উত্তরসূরিদের অস্তিত্ব না থাকে। ঢাকারটা শেষ করছে, টুঙ্গিপাড়াটা শেষ করে তারা দেখাতে চায় যে 71 সালের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছি। মামুন, এখানে মনে রাখবেন, বঙ্গবন্ধু কন্যাকে রাষ্ট্র ক্ষমতার থেকে আউট করার পরে পাকিস্তান পার্লামেন্টে আনন্দ সমাবেশ হয়েছিল, রাস্তায় মিছিল হয়েছিল, এবং তারা বলেছিলেন যে 71-এর পরাজয়ের প্রতিশোধ আমাদের মুশরিকে পাকিস্তানের ভাইরা বাংলাদেশে নিয়েছে। এর দ্বারা আমি আপনাকে কনসাইজলি বলবো, 71-এর প্রতিশোধ নিয়েছে যারা পরাজিত শক্তি। তারা টুঙ্গিপাড়াকে আক্রমণ করে দেখাতে চায়, শেখ মুজিব তুমি মারা গেলেও তোমার প্রতি আমাদের যে প্রতিহিংসা, তোমার প্রতি আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা তুমি যেখানে ঘুমিয়ে আসো সেখানে আমরা প্রতিফলন ঘটাতে চাই। এটাই ছিল টুঙ্গিপাড়া আক্রমণের পরিকল্পনার তাদের রাজনৈতিক আদর্শগত বিষয়। সেনা অভ্যন্তরের যে সাজসজ্জা, সমরাস্ত্র, বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যেভাবে করেছেন এটা কেউ করেন না। তিনি যতগুলো ক্যান্টনমেন্ট করেছেন, তাদেরকে 4 স্টার জেনারেল করেছেন, বিভিন্নভাবে তাদের কিন্তু তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। এখন সঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন হতে পারে, শেখ হাসিনা এত কিছু করার পরেও সেই সেনাবাহিনী কেন তার বিপক্ষে? এই জায়গাটা আমাদের একটু রাজনীতির দার্শনিক দিকে, ফিলোসফিতে যেতে হবে। রেজাউল ভাই, আমি একটু যোগ করতে চাই। এখানে সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার বিপক্ষে ভূমিকা নেয়নি, এখানে সেনাবাহিনী ভূমিকা নিয়েছে সাধারণ মানুষের বিপক্ষে। আমরা যেটা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক করে, যদিও আওয়ামী লীগ এমন কোনো কর্মসূচি দেয়নি যেটা হচ্ছে যে সাধারণ মানুষের বিরুদ্ধে যায়, আওয়ামী লীগ এমন কোনো কর্মসূচি দেয়নি যেখানে হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তারপরও আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়। নিষিদ্ধ করার নাটক করে একের পর এক নেতাকর্মীদের কিন্তু সবাইকে অ্যারেস্ট করা হয়েছে গোপালগঞ্জে। এবং সাধারণ মানুষ যারা নেমে এসেছে, যাদেরকে ইভেন খুন করা হয়েছে, আমরা জানি যে তারা হচ্ছে রং মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, ভ্যান চালক, যারা সাধারণ মানুষ, যাদের নাভিশ্বাস উঠেছে, যাদের বঙ্গবন্ধুর জন্য রক্তের টান, তারা তাদের নিজেদের ভূমি রক্ষার জন্য মাঠে নেমেছিল। সেখানে তো আসলে আমি 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 বুঝতে পারছি না কেন ঠিক সেনাবাহিনী এ ধরনের ভূমিকা অবতীর্ণ হবে। বিরোধিতাটা তো আসলে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ানো। শেষবার আমরা জানি যে এরকম সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল, সেটা 1971 সালে, সেটা পাকিস্তানি সেনাবাহিনী ছিল। না, এখানে বিষয়টা আমি যেটা বলতেছিলাম যে দেখুন, পাকিস্তানের পরাজিতরা কিন্তু শেষ হয়ে যায়নি। ওই যে আসাদুজ্জামান নূরের একটা বিখ্যাত নাটক আছে, তাকে যখন নিয়ে যায় ফাঁসির দিকে, তখন সে পিছনে ফিরে বলতেছে, বারেকেরা মরে না, বারবার এগেইন ফিরে আসে। তো এই 71 সনের স্পিরিট যারা ধারণ করেন,
তারা খোঁজেন কোথায় ৭১-এর চেতনা আছে। সেই চেতনায় যারা আছে ওটাই তাদের কাছে শত্রু। সেটা কাজী মামুন হোক, সমর রেজাউল করিম হোক, গোপালগঞ্জের ওই টেলিফোন চালানো ব্যক্তিটা হোক, ভ্যান চালক হোক, এরা তার ভিতরে খুঁজে পায় তাদের ওই যে সাবেক প্রেম, ওই প্রেমের প্রতিপক্ষদের খুঁজে পায়। এই জন্য না হলে বঙ্গবন্ধুর কবর ভেঙে দেওয়ার জন্য তারা ভেকু মেশিন খোঁজে, মুজিববাদ তারা গুড়িয়ে দিতে চায়। এখন মুজিববাদটা কি ছিল? মুজিববাদ নামে কোনো মতবাদ নাই। তার কলিগরা, তার রাজনৈতিক সহকর্মীরা মুজিবের চিন্তা চেতনাকে মুজিববাদ বলতেন। কোনটা? মুজিব চেয়েছিলেন পাকিস্তান থেকে স্বাধীন করবেন, পরাধীনতার গ্লানি থেকে দেশটাকে মুক্ত করবেন, সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিবর্তে অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করবেন, গ্রামগঞ্জে ধনী দরিদ্রের অবসান ঘটাবেন। এই যে মতবাদটা শেখ মুজিবের ছিল, এই মতবাদটাকেই তার কলিগরা, কর্মীরা বলতো মুজিবের যে মতবাদটা, তার যে চিন্তাটা, তার যে ফিলোসফিটা, এটাই মুজিববাদ। এখন ওরাই মুজিববাদ বলতে ওইটাই খুঁজে পায় যে পাকিস্তানি সেন্টিমেন্ট এর বিপক্ষে মুজিবের দর্শন ছিল। সেই দর্শন বাংলাদেশের যে সকল মানুষরা পোষণ করে, সেটা আপনি বিদেশে থেকে করেন, বাংলাদেশে রিক্সাওয়ালা করুক, চা বিক্রেতা করুক, ঝালমুড়িওয়ালা বিক্রেতা করুক, এরা সবাই হচ্ছে ওই যে পাকিস্তানের পরাজিত গ্রুপ, তাদের যে উত্তরসূরি। দেখবেন আদর্শের উত্তরসূরি কিন্তু শেষ হয় না, কারণ ব্যক্তি না থাকলে ওই আদর্শ, ওই যে সাম্প্রদায়িকতার আদর্শ, ওই যে পাকিস্তানপন্থী আদর্শ, ওই যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আদর্শ, এই আদর্শের মানুষগুলা বাংলাদেশে মেটিকুলাসলি এগিয়ে গেছে। সেভাবে তারা সেনাবাহিনীতে সুকৌশলে তাদের লোক প্রবেশ করিয়েছে, তাদের ভিতরে ট্রেইনড আপ করেছে। না হলে গোলাম আজম পাকিস্তানের নাগরিক, স্বীকৃত, তার ছেলে কিভাবে সেনাবাহিনীর এরকম গুরুত্বপূর্ণ পদে আসলেন? যারা ছাত্র শিবির করতেন তারা কিভাবে ছাত্রলীগের খোলসের ভিতরে ঢুকে গেলেন? এই জন্য বলছি, মেটিকুলাস ডিজাইন করে সেনাবাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে, বিভিন্ন জায়গায় ওই পাকিস্তানি সেন্টিমেন্টের কিছু লোক ঢুকে গেছে এবং তারা সস্তাটা আবেগ, কখনো বলে ধর্ম গেল, কখনো বলে ইন্ডিয়া, কখনো বলে আমাদের দেশ কায়েম করতে হবে, নানাভাবে তারা ভিতরে ঢুকে গিয়ে একটা কি বলবো, নতুন আঙ্গিকের একটা চিন্তা চেতনায় মানুষকে সম্মোহিত করছে একটা শ্রেণীকে। সেই জায়গায় তাদের শত্রু হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এখন গোপালগঞ্জ হচ্ছে বাঙালির তীর্থস্থান, তীর্থভূমি। বঙ্গবন্ধুর কবর গোপালগঞ্জে দিয়েছিল এই কারণে যে ওখানে কেউ যাবে না, কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে বাঙালির তীর্থস্থান, যেখানে বিদেশিরা যায়, বাঙালিরা যায়। এই জন্য গোপালগঞ্জের মানুষরা মনে করে যে শেখ মুজিব আমাদের গর্বিত সন্তান, শেখ মুজিবকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন করছেন, তিনি আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, তার কন্যা তার অসমাপ্ত যে স্বপ্ন সেটা বাস্তবায়নে কাজ করছেন। এই জন্য গোপালগঞ্জ বাসীদের উপর আক্রমণ। দেখবেন বেগম খালেদা জিয়া বলছিল গোপালগঞ্জের নামই আমি বদলে দেব, গোপালগঞ্জের উপর টার্গেট, শেখ হাসিনা না, গোপালগঞ্জের উপর টার্গেট। একইভাবে বর্তমান যারা ক্ষমতা আসছে তারা কিন্তু পাকিস্তানের যে স্লোগানটা ছিল ইনকিলাব জিন্দাবাদ, জয় বাংলা মানে কি বাংলার জয়ধ্বনি, সেটাকে বাদ দিয়ে তারা এই পাকিস্তান স্টাইলে ইনকিলাব জিন্দাবাদ বলে এবং ওই জায়গায় তারা দাঁড়িয়ে বলে এইটা। এই জন্য গোপালগঞ্জের প্রতিটি মানুষকে তারা মনে করে এরা এক একটা শেখ মুজিব, এরা এক একটা শেখ মুজিবের আদর্শ, এরা এক একটা অসাম্প্রদায়িকতার বিশ্বাসী, এরা এক একটা মুক্তিযুদ্ধের স্পিরিট। সেই জন্য গোপালগঞ্জের একজন নেতাকর্মী, কোন ইউনিয়নের ওয়ার্ডের কোন নেতাকর্মী কেউ বাড়িতে নাই, বিভিন্ন রকম মামলা হামলার কারণে, এবং এই প্রোগ্রামের এক সপ্তাহ আগের থেকে তাদের বাড়িতে সার্চ করা হচ্ছে। আমার বাড়িটা মামুন ভাই, আমার ইউনিয়নটা মাটিভাঙ্গা টুঙ্গিপাড়া ইউনিয়নের পাশেই, অর্থাৎ আমার কনস্টিটিউয়েন্সির সঙ্গেই টুঙ্গিপাড়া কনস্টিটিউয়েন্সি। এই জন্য আমি গোপালগঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল। গোপালগঞ্জের একেবারে অতি সাধারণ মানুষটাও সে কিছুই চায় না, সে মেম্বার হইতে চায় না, চেয়ারম্যান হইতে চায় না, এমপি হইতে চায় না, রিলিফের কার্ড চায় না, কিন্তু তার ভালোবাসা ওই যে বঙ্গবন্ধু, তাদের ভালোবাসা ওই যে শেখ হাসিনা। তোরা কেন তাকে ভালোবাসিস? এই জন্য গোপালগঞ্জটাকে স্বাধীন করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে স্বাধীন করতে চাইলে আপনি দেখে থাকবেন ফেসবুকে একজন অতি সাধারণ মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে বলতেছে গোপালগঞ্জকে স্বাধীন করতে চান কেন? আমরা কি পূর্ব পাকিস্তান নাকি আমাদের পাল্টে অন্য জায়গায় নিয়ে যাবেন? এই জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষটাও তাদের কাছে শত্রু। শেখ হাসিনাকে পাচ্ছি না, তোদেরকে তো পাচ্ছি। এই জন্য টার্গেটটা গোপালগঞ্জের মানুষকে করে ওরা বেসিক্যালি হলো মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনাকে ভালোবাসা, এইটাকে হাতের কাছে তো পাচ্ছে না, যাকে পাচ্ছে মনে করে এই তার সমর্থক, এর আঘাত করলেই বোধহয় মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা যাবে। এই জন্য গোপালগঞ্জে যে আঘাতটা হয়েছে, একটা লোক সশস্ত্র ছিল না। আপনার
কোনো মানুষ কিন্তু মারণাস্ত্র নিয়ে রাস্তায় নামে নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের একজন নেতাও কোথাও ছিল না। অতি সাধারণ মানুষ, গ্রামে আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রাস্তায় নেমে এসেছে কোন সেন্সে, যে আমাদের বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেবে, আমাদের বঙ্গবন্ধুর মতবাদকে এরা গুড়িয়ে দিতে চায়। এরা বলে শেখ মুজিবের নাম থাকবে না। তাদের যে ভিতরের ভালোবাসাটা, ওই আবেগটার থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে এসেছে। সেই প্রতিবাদের বিনিময়ে তাদেরকে বুলেট দেওয়া হয়েছে। এবং কোন বুলেটটা? যে বুলেটটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে তারা ব্যবহার করতে পারতো না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে কেউ মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে পারতেন না। বঙ্গবন্ধুর কন্যা সুযোগ করে না দিলে আজকে এই ফুরফুরে মেজাজে চমৎকার ভাবে থাকতে পারতেন না। অর্থাৎ যারাই তৈরি করে দেশে, ওই যে একটা কথা আছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আশ্রয় প্রশ্রয় পেয়ে বড় হয়ে একটি সেকশন, গোটা সেনাবাহিনী না, একটি সেকশন যে নির্মমতা বর্বরতা গোপালগঞ্জে দেখিয়েছেন, এটা তো অ্যাবসলিউটলি এটা হচ্ছে গণহত্যা, এটা হচ্ছে মানবতা বিরোধী ঘটনা। এবং এই ঘটনার ধারাবাহিকতা ৭৫-এর 15 আগস্টকে মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়ার পরে সেই লাশটা দাফন কাফন করতে দেবে না, দ্রুত গতিতে মাটির ভিতরে ঢুকাতে হবে। তখন গোপালগঞ্জের মানুষরা সামরিক বাহিনীর অস্ত্রের মুখে বলছিল, না, আমরা না দেখে, না গোসল করিয়ে, না জানাজা করে তার লাশ দাফন করব না। এবারও গোপালগঞ্জে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি অনেক ভিডিও দেখছি, আমার বাড়ির পাশে অনেকে পাঠাচ্ছে। তাদেরকে হসপিটালে গেলে হসপিটাল থেকে ডাক্তাররা বলতেছে আমাদের নিষেধ করা আছে, আমরা কোনো পোস্টমর্টেম করতে পারবো না। আবার থানায় যাওয়ার পর থানা বলতেছে বেটা বাঁচতে হলে এখান থেকে সরে যা। তারপর পুলিশ, র্যাব এদের দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে লাশগুলো দাফন করা হচ্ছে। ওই যে বঙ্গবন্ধুর লাশ যেভাবে দাফন করতে চেয়েছিল, পোস্টমর্টেম ছাড়া, জানাজা ছাড়া, সেই স্টাইলটা চালু করা হয়েছে গোপালগঞ্জে এবার। এই জন্য মৃতদের একটারও পোস্টমর্টেম করা হয় নাই। আমি একাধিক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছি, ভয়তে তারা নাম বলে নাই। বলে ভাই আমাদের মাথা, বডিতে কয়টা মাথা আছে, আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা পোস্টমর্টেম করা যাবে না। আর থানার একজন পুলিশ কর্মকর্তাকে আমি অন্যের মাধ্যমে জিজ্ঞাসা করছিলাম, তারা বলে উনি তো বিদেশে আছেন, উনি বাইরে আছেন, অনেক কথা বলতে পারেন, আমাদের তো চাকরি থাকবে না, আমরা এমনি ফ্যাসিস্টের সহযোগী, কাজী ভাই আমাদের ঘাড়ে কোনো চাপ সৃষ্টি করেন না, এটা বড় লেভেলের খেলা। বড় লেভেল মানে তারা ইঙ্গিত করতেছে তাদের ঊর্ধ্বতনের খেলা। তাহলে বোঝা গেল যে ঊর্ধ্বতনদের নির্দেশেই গুলি, ঊর্ধ্বতনদের নির্দেশেই হামলা, ঊর্ধ্বতনদের নির্দেশেই এখানে পোস্টমর্টেম করতে দেওয়া হচ্ছে না, ঊর্ধ্বতনদের নির্দেশেই পুলিশ প্রহরায় দ্রুত গতিতে মাটি খুঁড়ে তার ভিতরে এই শহীদদের মরদেহ সেখানে পুঁতে রাখা হচ্ছে। তাদের গোপালগঞ্জে হামলাটা গোপালগঞ্জের নিরীহ মানুষের উপরে না, এটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যেটা, সেই মানুষের বিশ্বাসের উপর একটা হামলা। এরপরে যে ক্র্যাকডাউনটা হচ্ছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন ভাবে করা হচ্ছে যেন গোপালগঞ্জ এখন তো একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে সমস্ত মুক্তিকামী মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, মুক্তিকামী মানুষ যারা আছেন তাদের জন্য গোপালগঞ্জ একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে যে এটা কিভাবে প্রতিবাদ করতে হয়, কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা গোপালগঞ্জ দেখিয়ে দিয়েছে। এই অবস্থায় যে আর সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যে নিপীড়নটা চালাচ্ছে, এটা নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সেনাবাহিনীর এই নিপীড়নের, এই আক্রমণের আইন ভিত্তি কি। আমার আপনার কাছে প্রশ্নটা, আপনি যেহেতু দীর্ঘদিন আপনি আইনের সাথে জড়িত ছিলেন, আপনি সুপ্রিম কোর্টে কাজ করেছেন একজন আইনজীবী হিসেবে, এবং আপনি জানেন বাংলাদেশের ইতিহাস, জানেন যে কখন কিভাবে কি পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় এবং কিভাবে কখন সেটা ব্যবহার করা হয়েছিল। আমরা দেখেছি যে গত বছর যখন আমরা এই জুলাই আগস্টে যখন আন্দোলন হয় তখন সেনাবাহিনী থেকে বলা হয়েছিল, এমনকি সেনাপ্রধান নিজেই ঘোষণা করেছিলেন প্রকাশ্যে টিভিতে যে সেনাবাহিনী মানুষের উপর গুলি চালাবে না। কখন গুলি চালাবে না? যখন একের পর এক মানুষ মরছে, যখন একের পর সবুজ আলীকে ঢাকা কলেজের সামনে পিটিয়ে হত্যা করা হলো, যখন হচ্ছে চট্টগ্রামে একের পর এক ছাত্রলীগ কর্মীদের ছাদ থেকে ফেলে দেওয়া হলো, যখন একের পর এক মেট্রো রেল পোড়ানো হলো, টিভি স্টেশন পোড়ানো হলো, সেনাবাহিনী গুলি করেনি, গুলি করে না, সেনাবাহিনী গুলি করবে না, এরকম একটা অবস্থান নিয়েছিল। এখন হঠাৎ করে কি এমন ক্ষমতা দেয়া হলো যে এটার আইনি ভিত্তিটা কি, মানে কিভাবে এটা করা হয়, এটা অনেকেই আমাকে জানতে চাচ্ছেন দর্শকদের যে সেনাবাহিনীর এই আইনি ভিত্তিটা কি, আমাকে একটু যদি বুঝিয়ে বলতে পারেন। দেখুন, আমাদের দেশের বিদ্যমান আইন হচ্ছে যে আইনে অপরাধের বিচার করা হয় এবং অপরাধ করেও পরিত্রাণ পাওয়া যাবে, এইগুলো লেখা আছে বাংলাদেশের দণ্ডবিধিতে, যেটা আমাদের শাস্তিযোগ্য যে আইনটা বলা হয় দণ্ডবিধি। সেই দণ্ডবিধির বাইরে কেউ না, আপনি আমি, পুলিশ অফিসার, আর্মি অফিসার, কেউ না। সেখানে পার্টিকুলার সেকশনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি
তার উপরে হামলা আসে এবং তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে তার মৃত্যু হয়ে যাবে যদি তিনি প্রতিরোধ না করেন। তখন তিনি, যিনি আক্রমণকারী, তার উপরে প্রতিরোধ করতে পারেন, তাকে প্রতিহত করার জন্য যা কিছু করার তিনি করতে পারেন। এটাকে বলা হয় সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। তাহলে সেলফ ডিফেন্সে বিষয়টা এরকম, ধরেন আপনি আমাকে আক্রমণ করেছেন, আপনি ধারালো অস্ত্র দিয়ে আমার বুকের উপর বসে আমাকে জবাই করবেন। ওই মুহূর্তে আমি যে কোনো মূল্যে যদি আপনাকে মেরে ফেলতে পারি, এটা অপরাধ না, কারণ আমি নিজেকে বাঁচাবার জন্য, অর্থাৎ আমার আত্মরক্ষার জন্য আমি করেছি সেটা। এখন আমরা গোপালগঞ্জের পার্সপেক্টিভ আসি। তাহলে দণ্ডবিধিতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সে ব্যাখ্যাটা হলো এই। এখন গোপালগঞ্জে আসি। গোপালগঞ্জে যারা রাস্তায় নেমেছিল, আমি ধরে নিই গোপালগঞ্জের সাধারণ মানুষ, কারণ এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোনো সংগঠনের কোন নেতৃবৃন্দ ছিল না। এখানে অতি সাধারণ মানুষ, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যানওয়ালা, কেউ টেলিফোনের দোকানে চাকরি করে, কেউ টাইলসের দোকানে চাকরি করে, কেউ বাড়ির কাজের লোক, এভাবে। তো সেই মানুষগুলো রাস্তায় যখন বেরিয়েছে, তাদের কারু হাতে একটা লেথাল উইপন, আমি বাংলায় বলি মারণাস্ত্র ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, মারণাস্ত্র ছিল না। এবং তারা কোন পুলিশকে আক্রমণ করেছে এমন ভাবে যে ওই মুহূর্তে পুলিশ অথবা আর্মিকে আক্রমণ করেছে, ওই মুহূর্তে ওই আর্মি যদি গুলি না করতেন তাহলে তার জীবন বিপন্ন হতো, তার আর কোনো উপায় ছিল না। তাহলে সেটাকে বলা হবে আত্মরক্ষার জন্য তার গৃহীত ব্যবস্থা। এখন গোপালগঞ্জে যারা রাস্তায় নেমেছিল, এখন পর্যন্ত পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি কেউ বলে নাই যে তাদের কাছে মারণাস্ত্র ছিল, মারণাস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছিল। বলা হচ্ছে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। আর ইট মারাইলে ইটে তো একজন লোকের মৃত্যু হয় না, পাটকেল মারলে মৃত্যু হয় না। যদি ইট মারে, আমি ধরে নিই যে ইট মারছে, তাহলে ইটে মৃত্যু হবে না। তাহলে আপনি কাউন্টার টিয়ার শেল নিক্ষেপ করতে পারেন, আপনি যদি দেখেন তাতেও নিবৃত হয় না, আপনি রাবার বুলেট ছুটতে পারেন, তাতেও যদি নিবৃত না হয়, আপনি কোমরের নিচে, হাঁটুর নিচে আপনি গুলি করতে পারেন। এটা কখন করতে পারবেন? এটা কিন্তু আইনে আবার বলা আছে যে অন স্টেপ দেন অ্যানাদার, অ্যানাদার, অন আফটার অ্যানাদার। তাহলে আপনি আক্রান্ত হলে আপনি এগুলো করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা স্টেটমেন্ট পুলিশের বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কোথাও বলা হয়নি যে আত্মরক্ষার্থে তাদের মারণাস্ত্র বা তাদের মারমুখী অবস্থা না, তাদের হত্যা চেষ্টার থেকে বাঁচার জন্য এই কাজটি করা হয়েছে। তাহলে আত্মরক্ষার জন্য যে আঘাত করার স্কোপটা আছে, সেই স্কোপটা গোপালগঞ্জের জন্য ছিল না। সেকেন্ড, একটা আর্মি অফিসার, র্যাব অফিসার, পুলিশ অফিসার অথবা যারা ডিউটিতে ছিলেন তাদের কেউ আহত হয়েছেন, যেখানে বলা যাবে যে এমন ভাবে আক্রান্ত হয়েছে যে সেই আক্রমণের পরে যদি গুলি চালানো না হতো তাহলে মেরেই ফেলতো। সেরকম আক্রান্ত হওয়ার মতো কোনো রেজাল্ট নাই, নাইদার আর্মি, নর র্যাব, নর পুলিশ অর এনি অডিয়েন্স সেখানে নাই। তাহলে আপনি যদি আক্রান্ত না হন, তাহলে আপনি যারা আপনাকে আক্রমণ করেছে বলে আপনি গুলি করার কথা বলতে চান, তাহলে তাদের গুলি করার জন্য যে লিগ্যাল পজিশনটা থাকতে হবে সেটা নাই। নাম্বার 3 হচ্ছে যে ঢাকায় বসে 3 জন উপদেষ্টা, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জাহাঙ্গীর সাহেব এবং পুলিশ কর্মকর্তারা মনিটর করতেছেন ভিডিও কনফারেন্স করে কি কি ঘটনা ঘটতেছে, এবং একজনের কানে দেখা যায় মোবাইল ফোন ধরা এবং দেখতেছেন। এটা খুব স্বাভাবিকভাবে আমাদের ক্রিমিনোলজিতে বলে কি, আপনি যখন ঘটনা দেখতেছেন এবং কানে মোবাইল, তাহলে আপনি নিশ্চয়ই হুকুম দিচ্ছেন। ওখান থেকে তো তাদের দেখার কথা না। আমি এনসিপিকে একটা রাজনৈতিক দল বলি না, কারণ এখন রেজিস্ট্রেশন নাই। তারপরে যদি যুক্তির খাতিরে ধরি, একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করতে গেছে, আপনারা 3 জন উপদেষ্টা, পুলিশের আইজি, আপনারা কোন অথরিটিতে এটাকে মনিটর করতেছেন? তাহলে কি এই সরকারের দল? ওটা ইনুস্তু বলে সরকারের দল না। আর সরকারের দলও যদি হয়, আপনারা কেন মনিটর করছেন? আর মনিটর করে সেখান থেকে নির্দেশ দিচ্ছেন কিভাবে যে একটা গুলির সময় শোনা যাচ্ছে ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর, অর্থাৎ গুলির নির্দেশটা পাওয়ার পরেই কিন্তু গুলি করার অর্ডার না হলে। আমি একজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি, তিনি খুবই কিরা কসম দিয়ে বলছে, আমার নাম বলবেন না, সে বলছে যে আমাদের বাবারও ক্ষমতা নাই একজন মানুষকে গুলি করে মেরে ফেলার। আমাদের লোকরা যে গুলি চালিয়েছে এটা উপর লেভেলের ঘটনা, এটা নিচের লেভেলের কিছু না। তাহলে ওই যে ঢাকায় যে মনিটরিং এর কথা এবং পরবর্তী যে কথা, আবার তাদের উপদেষ্টা একজন বললেন যে প্রশাসন সব ম্যানেজ করে রেখেছে। আবার পরবর্তীতে তাদের যে বিবৃতি, সেখানে বলা হলো যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে। আর্মির স্টেটমেন্টও তাই বলা হয়েছে। এখন লিঙ্ক অফ চেইন যদি ধরেন, ঘটনার ধারাবাহিকতা আপনি মিলান, তাহলে দেখবেন ওই যে ঢাকার থেকে পরিকল্পিতভাবে এখানে পাঠানো, উস্কানি দিয়ে পাঠানো, তারপর গুলি করা, এই সমস্ত ঘটনাগুলি বিচ্ছিন্ন কিছু না, সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবে এটা করা হয়েছে। যে গোপালগঞ্জবাসীকে শুধু না, যারা মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করে তাদের মেসেজ দেওয়ার জন্য যে তোমরা যদি প্রোটেস্ট করতে নামো, সাধারণ মানুষ নামো, যেই নামো, তোমাদের পরিণতি কিন্তু এরকম হতে পারে। আর তার সঙ্গে যুক্ত করেছে, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এনসিপির মিটিং হবে, সেখানে আর্মি কেন, সেখানে র্যাব কেন, সেখানে বিজিবি কেন, সেখানে পুলিশ কেন, সেখানে অন্যান্যরা কেন, সেখানে সিভিল ড্রেসে এই যে গেঞ্জি পরা
একেবারে ভয়ঙ্কর মাফিয়া ডনের মতো লোকরা সেখানে কেন? তাহলে অবশ্যই এটা মেটিকুলাস ডিজাইন, যেটা ডক্টর ইউনূসের শব্দটাকে আমি বারবার ব্যবহার করছি, ওই ডিজাইনের ধারাবাহিকতায় গোপালগঞ্জে হামলা করেছে। তা হামলা করে তাদের লাভ হয় না, এই কারণে শেষ পর্যন্ত আমি একটা ফেসবুকে একটা টুইট করা দেখলাম যে পাশে একটা ইঁদুরের গর্ত, তার ভিতরে ইঁদুর ঢুকতেছে, আর পাশে ওই যে মিলিটারির যানটা ওর ভিতরে ওরা ঢুকতেছে। এইভাবে ঢুকে যদি ওখান থেকে না আসতো তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতার আরো বোধহয় ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটার সম্ভাবনা ছিল। কাজে কোনো ব্যক্তিকে আক্রমণ করা না, এটা একটা আদর্শকে আক্রমণ করা, এবং এখানে রাষ্ট্রশক্তিকে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। এখন এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি, আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের দীর্ঘ ইতিহাসের কনসাইজলি যদি বলি, বাঙালি কিন্তু পরাভব মানে না। তারা কিন্তু মোগল, চেঙ্গিস, হালাকু, নাদির খান থেকে শুরু করে বিভিন্ন রকম উপখ্যান আছে। আপনি ব্রিটিশের কাছেও বাঙালিরা সারেন্ডার করে নেই। পাকিস্তানের সুসজ্জিত সেনাবাহিনী কিন্তু বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী, তাদের সশস্ত্র অবস্থার বিরুদ্ধেও কিন্তু নিরস্ত্র বাঙালিরা আন্দোলন করেছে। আপনি দেখবেন তার পূর্বে আইয়ুব খানের মার্শাল্লার সময় যে টর্চার হয়েছিল সেটাকে তারা প্রোটেস্ট করেছে। 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরেও প্রোটেস্ট হয়েছে। আপনার 2007-এর অন-11-এর ঘটনার পরেও কিন্তু প্রোটেস্ট হয়েছে। ক্রান্তিকাল যতবার আসছে ততবারই কিন্তু প্রোটেস্ট করেছে। তবে ওই যে আলেকজান্ডার এবং অন্যান্যদের বিভিন্ন কথা আছে না, যেটা বিচিত্র দেশ, সেই জায়গাটা কিন্তু বাঙালিদের ভিতরে কিছু বীজ রয়েছে, শঙ্কর প্রজাতির কিছু মানুষ রয়েছে, বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা টেকে না। এটা বলছে এই কারণে, ধরেন বঙ্গবন্ধুকে খুনের পরে 26শে সেপ্টেম্বর ইন্ডিমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। 1979 সালে যখন জিয়াউর রহমান পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ, সেই সময় ওই অর্ডিন্যান্সটাকে আইনে পরিণত করে, এবং বঙ্গবন্ধুর খুনিরা দাম্ভিকতার সঙ্গে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না। সেটাও কিন্তু টেকে নাই, কনস্টিটিউশনালি এটা করা সম্ভব ছিল না। এক পর্যায়ে কিন্তু তাদের বিচার হয়েছে, তাদের দাম্ভিকতা মাটির সঙ্গে চূর্ণ হয়ে গেছে। আজকে যারা করতেছে এরা কিন্তু ওই 75-এর পরিকল্পনাকারীদের মতো শক্তিশালী না। 75-এর পরিকল্পনাকারীরাও যেসব আইডিওলজি নিয়ে গিয়েছিল, এরাও কিন্তু তাই। এই সব বাসুর, এই নাবালক এবং তাদের যে জ্ঞান পাপী কিছু উপদেষ্টা আছে, এরা বহু চেষ্টা বহুবার করেছে, এটা সফল হয়নি। একটা জায়গায় আমাদের ধরে নিতে হবে যে আদর্শের কিন্তু মৃত্যু হয় না। বঙ্গবন্ধু ব্যক্তিগত বঙ্গবন্ধু না, তিনি এমন একটা কনসেপ্ট দিয়ে গেছেন, সেইটা কিন্তু মুজিববাদ বলি, মুজিবের আদর্শ বলি, মুজিব সম্পর্কে অনুভূতি বলি, বিশ্বাস বলি, ভালোবাসা বলি, সেটা কিন্তু আপনি দেখবেন ফেসবুকে দেখা যায় একজন রিক্সাওয়ালা বলতেছে আমি মেরে ফেললে আমি আওয়ামী লীগ করবো। একটা শাক বিক্রি করা মহিলা বলতেছে যে আওয়ামী লীগ করি, শেখ হাসিনার বাইরে কিছু বুঝি না। তা মানুষের আষ্টে পৃষ্ঠে যে ভালোবাসা তাদের আত্মার ভিতরে আছে, এইটাকে ধ্বংস করা যায় না। গোপালগঞ্জের ঘটনাটায় যারা মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি আমি অবশ্যই সমবেথী। আমার পরিচিত অনেকেই, কারণ আমার বাড়ির পাশে গোপালগঞ্জ, অনেকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যারা মারা গেছেন তাদের পরিবারকে চিনি। সেই জায়গায় আমি খুবই দুঃখিত, কিন্তু এটা বলবো, ওই যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটা লেখা ছিল, একসময় লেখা হতো, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। কাজী গোপালগঞ্জের মানুষ খালি হাতে যে প্রতিরোধ গড়ে তুলছে, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সবাইকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই স্পিরিটটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে। এইটা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছে যে গোপালগঞ্জের মানুষ পারলে আমরা কেন পারবো না। আমি মনে করি গোপালগঞ্জে এত সরকারি ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেও ওরা পরাজিত হয়ে পালিয়ে ওই ইঁদুরের গর্তে ঢোকার মতো অবস্থা থেকে চলে গেছে। আমি বলবো গোপালগঞ্জের মানুষ বিজয় হয়েছে, স্পিরিট বিজয় হয়েছে। দেশের যারা মুক্তিকামী মানুষ, যারা নির্যাতনের শিকার, তাদের মনোবল বৃদ্ধি করে দিয়েছে এই ঘটনা। বাংলাদেশের সেনাবাহিনীকে একটা অনন্য উচ্চতায় শেখ হাসিনার সময় নিয়ে আসা হয়েছিল। তাদের যেমন ট্রেনিং এ, তাদের সাজসজ্জায়, তাদের বেতন, তাদের মানবিকতা শিখানো, আন্তর্জাতিক পরিসরে শান্তিরক্ষা মিশনে কাজ করার জন্য যে স্ট্যান্ডার্ডটা হতে হবে, সেই স্ট্যান্ডার্ডে তাদেরকে তৈরি করা, দেশের অভ্যন্তরে বিভিন্ন ইনস্টিটিউট করা, সেখানে তাদের ট্রেন্ড আপ করা, এভাবে তাদের তৈরি করা হয়েছিল যে মানবিক সেনাবাহিনী হবে, আবার যুদ্ধের মাঠে তারা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে, এবং তারা ইন্টারন্যাশনালি তাদের স্ট্যান্ডার্ডটা শো করবে। এই জন্য প্রথম স্থান অধিকার করার মতো জায়গায় সেনাবাহিনীকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন আমরা গোপালগঞ্জের যে ঘটনাটা দেখলাম, আমি তার একটু পূর্বে যাই। যেমন বঙ্গবন্ধু ভবন বিশ্বের সমস্ত মানুষের কাছে পরিচিত, এমনকি আমেরিকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে বঙ্গবন্ধু ভবনে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছে। ভিতরে ঢুকে বঙ্গবন্ধুর সাদামাটা জীবন দেখে তারা পরিদর্শন বুকে স্বাক্ষর করে বিভিন্ন মন্তব্য করে গেছেন। সারা পৃথিবীর সবাই বিভিন্ন ভাবে আসছেন। কাজে বঙ্গবন্ধু ভবনটা
একটা জাতীয় সংরক্ষণশালা, যেটার ভিতর থেকে একটি মুক্তি আন্দোলনের সমস্ত কিছু ছিল। কাজে একটা বিপ্লবী নেতার বিপ্লবের উত্থান, একটা দেশ স্বাধীন হওয়ার সবকিছুর জন্মের যে কেন্দ্রটা, সেটা 32 নম্বর। সেনাবাহিনী দাঁড়িয়ে থাকা অবস্থায় সেই ভবনটাকে যখন গুড়িয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু বিভিন্ন দেশে যারা মানবাধিকার নিয়ে কাজ করে বা জাতিসংঘ মিশনে কাজ করে, তারা কিন্তু অন্ধ না, তারা কিন্তু দেখেছেন যে একটা জাতির সম্পদ ধ্বংস করা হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে। একটা জাতির যিনি ফাউন্ডিং নেশন মানে ফাদার, তাকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তার মুরাল গুড়িয়ে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতিতে। এইগুলা দেখার পরে তারা কিন্তু আমাদের সম্পর্কে খুব খারাপ ধারণা, যেমন বঙ্গবন্ধু হত্যার পরে একটা বিদেশি মিশনে অন্যরা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভকে বলছিল, তোমরা বিশ্বাসঘাতক, তোমাদের বিশ্বাস করা যায় না, তোমরা শেখ মুজিবের মতো একজন বিপ্লবী নেতাকে খুন করতে পেরেছো, তোমরা খারাপ লোক। কাজে এবারেও বাংলাদেশে যেটা ঘটেছে, এটা ধরেন বাংলাদেশের মিডিয়া কিছু ছাপতে দেয় না, কিন্তু এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারন্যাশনাল মিডিয়া আছে, ফলে এটা কিন্তু বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নোটিশে আসছে যে বাংলাদেশে সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সি, র্যাব বলেন, বিজিবি বলেন, অন্যরা কি কি করতেছে, এগুলো কিন্তু তাদের কাছে আসছে। ফলে এই একটা পার্ট পূর্বের। দ্বিতীয় পার্টটা হলো গোপালগঞ্জে যখন দেখা যাচ্ছে সেনা সদস্যের বুটের নিচে একজন অতি সাধারণ মানুষ, সে কোনো নেতা না, বুট দিয়ে তাকে কিভাবে চাপিয়ে ধরা এবং তাকে হত্যা করার ঘটনা ঘটছে। যখন মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে যে একজনকে গলা ধরে চেপে নিয়ে বলছে এটাকে রাখবো কোথায়, তারপরে তার লাশ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখন দেখা যাচ্ছে ছোট্ট একটি বাচ্চার বয়স 6 থেকে 7 বছর হতে পারে, তার মাথাটাকে পিছনের দিকে এভাবে চেপে ধরে নির্মম আচরণ করা হচ্ছে। যখন দেখা যাচ্ছে একজন মহিলা, অতি সাধারণ মহিলা, একটা মেয়ে, তাকে বেদম ভাবে পিটানো হচ্ছে, একটা লোক দৌড়ে যাচ্ছে, তাকে নির্মম ভাবে রাইফেল দিয়ে পিটানো হচ্ছে, এগুলো কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। একইভাবে অতি সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা, যেটাকে আমরা বলছি যে গণহত্যা, এই মেসেজ গুলো কিন্তু আমি দেখলাম আল জাজিরার কিছু নিউজে দেখলাম, অন্য কয়েকটা নিউজে দেখলাম, তারা কিন্তু এইটাকে খুব ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মিডিয়াকে কিছুই লিখতে দেওয়া হচ্ছে না, লেখার পরেই আবার এমনকি বাংলাদেশের একজন ইউটিউবার একটা ফেসবুকে ইউটিউব ছেড়েছিলেন, তাকে 22 মিনিট পরে সেটাকে উইথড্র করতে হয়েছে, তারপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে। কাজে আপনার যে কোশ্চেনটা, আমার অভিমত, গোপালগঞ্জে আর্মির যে ভূমিকাটা, এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন, এটা গণহত্যায় তাদের অংশগ্রহণ করা, এবং যারা উস্কানি দিয়ে এই গণহত্যার মতো বিস্ফোরণের ঘটনা সৃষ্টি করেছে, তাদেরকে প্রোটেকশন দিয়ে আর্মির সাজোয়া জানের ভিতর নিয়ে আসা, এর দ্বারা মেসেজ গেল যারা উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করেছে তাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে, যারা ক্ষোভ প্রকাশ করতেছে নিরীহ মানুষ, তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং হত্যার যে ধরনটা, যে তারা কাউকে আক্রমণ করে নাই, অনসাইডেড আক্রমণ করা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি মানবাধিকারের লঙ্ঘন। আমার ধারণা আমেরিকা যেমন শান্তিরক্ষা মিশনের ফান্ড থেকে ব্যাক করছে, অনেকেই কিন্তু এই ঘটনা দেখার পরে বাংলাদেশ সেনাবাহিনীর অতীতের যে ভাবমূর্তি ছিল, সেই ভাবমূর্তিটা আমার ধারণা প্রচন্ড সংকটের ভিতরে পড়ার পরিস্থিতি হয়েছে। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট পাইনি যে কনস্টেবল বা যে অফিসার বুট দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো একজন অতি সাধারণ মানুষকে পাড়িয়ে নির্মম ভাবে ধরে রাখা, তারপর টেনে হিসড়ে নিচ্ছে, এই ঘটনার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, এ দৃশ্য কিন্তু আমরা দেখছি না। বরং সেনা সদর দপ্তরের যে প্রেস স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে সব দোষ চাপিয়ে দেওয়া হয়েছে অতি সাধারণ মানুষের উপরে। ফলে এই কুকর্মকে, এই মানবাধিকার লঙ্ঘনের ফোর্স ব্যবহারকে, তারা বলছেন যে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে, কিন্তু বল প্রয়োগ কোন কোন ক্ষেত্রে করা যাবে সেটা লিগ্যাল অ্যাসপেক্টসটা আমি আপনাকে বিগিনি বলেছি। বল প্রয়োগের মতো কোনো সিকোয়েন্স তখন হয়নি, ফলে যে বল প্রয়োগটা করা হয়েছে সেটা অনসাইডেড বল প্রয়োগ করা হয়েছে, এটাকে জাস্টিফাই করার মতো কোনো এভিডেন্স, কোনো সিকোয়েন্স সেখানে ছিল না। ফলে এটার একটা সুদূর প্রসারী প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। কিভাবে আমরা এই আন্দোলনটাকে আরো বেগবান করতে পারি, আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি, মুক্তির দিকে আমরা যেতে পারি, একটু আমাদেরকে শেষ যে বক্তব্যটা আপনি আমাদেরকে একটু। না, ধন্যবাদ আপনাকে। এখানে একটু মনে করিয়ে দিই, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি প্রোগ্রামের ভিতর বলছিলেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। সেনাবাহিনীর একটা অনুষ্ঠানের ভিতর তিনি বলছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। উনি যুদ্ধ অবস্থায় আছি বললেন, আর পরে সেনাবাহিনীর প্রোগ্রামে বললেন যুদ্ধের জন্য প্রস্তুত হন। আর গোপালগঞ্জের অ্যাটিটিউডটা কিন্তু যুদ্ধের মতোই মনে হয়েছে। আমি যদি ধারাবাহিকভাবে এগুলোকে মিলাই, আমাদের আইনের ভাষায় বলে লিঙ্ক অফ চেইন, সেটা যদি মিলাই, তাহলে দেখা যাবে গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ডক্টর ইউনূস যেমন
32 নম্বর ভাঙার সময় তার সরকারি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে দিয়েছে, সরকারি ইনস্ট্রুমেন্টের যে ফোর্স তাদেরকে দাঁড় করিয়ে রেখে তাদের প্রোটেকশন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনাটায় উস্কানি দিয়ে সেখানে যাওয়া এবং পর্যবেক্ষণ করতে তার 3 উপদেষ্টা সহ পুলিশ প্রধানকে কাজে যেভাবে ব্যবহার করা এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্সগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং আর্মি সেখানে ডিপ্লয় হওয়া এবং তাদের কৃতকর্ম সবগুলোকে কিন্তু একত্রিত করে যদি দেখি তাহলে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এটা তারা করছে বলে আমার মনে হয়। তবে বাংলাদেশে কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। অনেকে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের নানা ত্রুটি বিচ্যুতি সারাদিন ধরতেন, অনেক সাংবাদিক, অনেক টকার এখন টেলিভিশন খুললে বলে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল। এমনকি কদিন আগে দেখলাম তীব্র আওয়ামী লীগের সমালোচনাকারী একজন সাংবাদিক মোস্তফা ফিরোজ, তিনি বলছেন শেখ হাসিনার আমল ভালো ছিল। জিল্লুর রহমান, মাসুদ কামাল, মঞ্জুলা পান্না, এরকম ভাবে এম এ আজিজ থেকে শুরু করে যারা আশরাফ সহ নাজমুল আশরাফ, প্রত্যেকটা মানুষ যাদের বিবেক আছে তারা কিন্তু এখন বলতেছেন যে ভুল করেছি। আবার যারা আন্দোলনের নামে এই জঙ্গি ঘটনায় জড়িত ছিল তারা বেরিয়ে আসছে আর এসে বলছেন যে আমাদের ভুল ভেঙে গেছে, শেখ হাসিনার আমলটাই ভালো ছিল। অর্থাৎ মানুষের রিয়েলাইজেশন হচ্ছে আওয়ামী লীগ সরকার গঠন করেছে, আওয়ামী লীগ তো মানুষ, সরকারে ভুল ত্রুটি থাকতে পারে। ওই ঘটনায় আওয়ামী লীগের কোন লায়াবিলিটি ছিল না। আওয়ামী লীগ তো জোর করে বলে নাই যে কোঠা বহাল রাখবো, আওয়ামী লীগ বাতিল করছিল, কোর্ট রায় দিয়েছে, রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ সুপ্রিম কোর্ট করেছে। কাজী টার্গেটটা যে শেখ হাসিনা বলছিলেন যে কোঠা না, টার্গেটটা হলো আমাকে ক্ষমতাচ্যুত করে স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীলরা ক্ষমতায় আসবে। সেটাই বাস্তবায়িত হওয়ার পরে দেশের যদি ডেভেলপমেন্ট হতো, আজকে যদি ইকোনমিক্যালি ডেভেলপমেন্ট হতেন বাংলাদেশ, অন্য অন্য খাতে ডেভেলপমেন্ট হতো, তাহলে মানুষ বলতো শেখ হাসিনা গেছে, আমাদের অনেক ভালো করছে ইউনুস। কিন্তু ইউনুসের আমলে যে পরিমাণে ধরেন লক্ষ লক্ষ শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, চাকরিচ্যুত হয়ে যাচ্ছে 1.5 লক্ষ মানুষ, ব্যাংকের যে রিজার্ভ সেটা শূন্যের কোঠায় চলে আসতেছে। ফলে দেশের মানুষ এখন বুঝতে পারছেন যে ইউনুস তার ব্যবসা করতে আসছে, বাঙালির জন্য, আমাদের জন্য কিছু না। এই সিচুয়েশনে আমার আহ্বান থাকবে একজন নাগরিক হিসাবে, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, তিনি জাতীয় পার্টি, ন্যায় ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক পার্টি, যে যেটা করেন না কেন, কমিউনিস্ট পার্টি করেন, যে যেটা করেন বা কোনো দল করেন না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ভালোবাসেন, সেই মানুষদের রিয়েলাইজ করতে হবে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বাংলাদেশটা 71-এর পরাজিত সাম্প্রদায়িক হায়নারা আবার সবল দিয়ে ধরছে। আমাদের অনেক ত্রুটি হতে পারে, আওয়ামী লীগ অন্য দলের প্রতি সুবিচার নাও করতে পারে বা কারো অভিমান থাকতে পারে, কিন্তু আজকে দেশ রক্ষার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ করেনও না কিন্তু মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন, তাদের এটা তো বিশ্বাস করতে হবে যে আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যগত উন্নয়ন, আনুষঙ্গিক উন্নয়ন হয়েছে। কাজী আমাদের এখন ঐক্যের সময়। আর আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা কর্মীদের বলবো, অনেকের প্রতি আমরা সঠিক আচরণ করতে পারিনি, অনেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, আমাদের অনেক আচরণ অনেকে আপনারা কষ্ট পেয়েছেন, এই কষ্টগুলো ভুলে যান। আজকে অস্তিত্বের লড়াইয়ের মুখোমুখি আমরা। এই সময় আমাদের প্রধান টার্গেট হবে আমাদের যারা প্রতিপক্ষ তাদের মোকাবেলা করে ইস্পাত কঠিন ঐক্য নিয়ে শেখ হাসিনা যে দুর্বার আন্দোলন গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছেন, তার সেই আহ্বানকে সফল করার ভিতর থেকে আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করে দেখাবো। আমাদের নিজেদের ভিতর অনেক কিছু থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রশ্নে আমাদের ঐক্য আছে। সেই ঐক্যের ইস্পাত কঠিন দৃঢ়তা আমাদের গড়ে তুলতে হবে। এটাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, আওয়ামী লীগ বা যে যে দলই করেন না কেন, সকলের কাছে আমার অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন।